প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। দর্শক, আমি ডাক্তার সাদিয়া সুলতান আপনাদের সাথে আছি। আমাদের মধ্যে অনেকেই বিভিন্ন সময় শ্বাস নিতে বিভিন্ন ধরনের কষ্টের সম্মুখীন হয়। বলা হয় বিভিন্ন রকম ফুসফুসের রোগের কারণে এই সমস্যা হচ্ছে, কিন্তু শুধুমাত্র ফুসফুসের রোগ কিনা, কখনো কখনো তার হৃদযন্ত্রের সমস্যার জন্য কিন্তু হতে পারে। আজকে আমরা জানবো এই শ্বাসকষ্টের বিভিন্ন কারণের পিছনের গল্পগুলো, এবং কথা বলতে আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের একজন প্রখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডাক্তার আব্দুল্লাহ আল মাসুদ, স্পেশালিস্ট রেসপিরেটরি মেডিসিন, কন্টিনেন্টাল হাসপাতাল। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা আজকে এই শ্বাসকষ্টের কারণ সম্পর্কে কথাগুলো শুনবো। শ্বাসকষ্টের কারণ যখন বলি, আমরা দেখি যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে মানেই বক্ষব্যাধির সমস্যা। কখনো কখনো বলা হয় যে বক্ষব্যাধির সমস্যার পাশাপাশি আরও কিছু সমস্যা হতে পারে। তো প্রথমে একটু জানতে চাই, এই যে শ্বাসকষ্ট হচ্ছে সেটা কখন বুঝবে একজন সাধারণ মানুষ যে শ্বাসকষ্ট হচ্ছে? শ্বাসকষ্ট আসলে এটি একটা মানুষের একটা অনুভূতি। যখন একজন মানুষ মনে করবেন যে তিনি আসলে সঠিকভাবে শ্বাস নিতে পারছেন না, বা পর্যাপ্ত পরিমাণ তিনি বাতাস গ্রহণ করতে পারছেন না, বা তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, সেটা আসলে শ্বাসকষ্ট। আর একজন মানুষ কখন বুঝবেন? নর্মালি আমরা যদি নর্মাল চেয়ে একটু বেশি জোরে হাঁটি বা কোনো পরিশ্রমের কাজ করি, তখন কিছুটা শ্বাসকষ্ট আমাদেরকে অনুভূত হতে পারে। বাট কিন্তু কিছুক্ষণ যদি আমরা রেস্ট নেই, তাহলে সেটা অটোমেটিক্যালি নর্মাল হয়ে যাওয়ার কথা। কখন সেটা অস্বাভাবিক হবে? অস্বাভাবিক হবে যখন একজন মানুষ উনি আগের মতো করে শ্বাস নিতে পারছে না। অল্প কাজ করলে, অল্প পরিশ্রমেই সেটা মানুষ হাঁপিয়ে যাচ্ছে, বা রেস্টিং অবস্থায়, বসে থাকা অবস্থায় হাঁপিয়ে যাচ্ছে। আগের মতো করে তিনি তার দৈনন্দিন কাজকর্মগুলো করতে পারছে না, তখনই সেটা তার কাছে শ্বাসকষ্ট হিসেবে অনুভূত হবে। তার মানে আপনি বলছেন যে স্বাভাবিকভাবে আমরা শ্বাস যে নিচ্ছি, সেটি যখন অনুভূতিটা প্রকাশিত হয়, মানে বুঝতে পারছে যে না শ্বাস নিতে হবে, এই অনুভূতিটাই শ্বাসকষ্ট একরকম। তো শ্বাসকষ্টের পিছনের অনেক কারণ আছে, সেই ব্যাপারগুলো একটু জানতে চাই। একজন বিশেষজ্ঞ কি বলে যে কি কি কারণে সাধারণত শ্বাসকষ্ট হয়? নর্মালি আমরা শ্বাসকষ্ট বলতে লাংসের মানে ফুসফুসের কারণগুলোকেই ধরে রাখি, যেমন অ্যাজমা, সিওপিডি, নিউমোনিয়া, টিবি, পোস্ট টিবি লাং ডিজিজ, আইএলডি, দেন ব্রঙ্কিয়াল কার্সিনোমা। এছাড়াও হার্টের বা হৃদরোগের অনেকগুলো কারণে শ্বাসকষ্ট হতে পারে, যেমন পালমোনারি ইডিমা, হার্ট ফেলিয়ার, দেন আপনার ইসকেমিক হার্ট ডিজিজ, সাথে ভালভুলার হার্ট ডিজিজ, কার্ডিয়াক ট্যাম্পোনেন্ট, পেরিকার্ডিয়াল ইফিউশন। এছাড়াও বডির কিছু কন্ডিশন, যেমন আমাদের শরীরে যদি রক্তশূন্যতা তৈরি হয়, বা মেটাবলিক কোনো ডিঅ্যারেঞ্জমেন্ট হয়, লাইক আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, বা কখনো অতিরিক্ত মাত্রায় ইনফেকশনের কারণে আমাদের শ্বাসকষ্ট অনুভূত হতে পারে। এছাড়াও আরও অনেক কারণ আছে, যেমন আমাদের বডির স্ট্রাকচারও যদি কোনো চেঞ্জ থাকে, যেমন অনেক ওবেজ যারা, তারপরে যদি কোনো আমাদের মেরুদণ্ডের কোনো কারণে যদি আমাদের সাপোজ আমাদের মেরুদণ্ডের বেন্ডিং হয়, যেটার কাইফোসিস বা স্কোলিওসিসের কারণেও শ্বাসকষ্ট হতে পারে। আরও অনেক কারণ আছে, যেমন নিউরোলজিক্যাল কিছু কারণ, নিউরোলজিক্যাল কিছু ডিজিজ, যার কারণে আমাদের যে রেসপিরেটরি মাসেলগুলো আছে সেগুলো ফ্যাটিগ হয়ে যায়, বা সেগুলো কাজ করা বন্ধ করে দেয়, যেমন লাইক স্ট্রোক, জিবিএস, দেন ডায়াফ্রামেটিক প্যারালাইসিস, যেটা আমাদের শ্বাস প্রশ্বাসের প্রধান মাসেল হিসেবে আমরা জানি, সেগুলো প্যারালাইসিস হয়ে গেলেও শ্বাসকষ্ট হতে পারে। এছাড়াও কিছু সাইকোলজিক্যাল ব্যাপার আছে, যেমন অ্যাংজাইটির কারণে অনেক সময় আমাদের শ্বাসকষ্ট অনুভূত হয়, দেন প্যানিক অ্যাটাক, এসবের কারণে আমাদের শ্বাসকষ্ট অনুভূত হতে পারে। তার মানে তো কারণগুলো অনেক। আমরা সবসময় শুধু ভাবি যে ফুসফুসের কারণে শ্বাসকষ্ট হচ্ছে কিনা, কিন্তু যেহেতু বক্ষব্যাধি বিশেষজ্ঞকে পেয়েছি, আমরা বক্ষব্যাধির রোগ সম্পর্কে একটু প্রথমে জানতে চাই। সাধারণত বক্ষব্যাধির কি কি রোগে এই শ্বাসকষ্ট বেশি দেখা যায়? বক্ষব্যাধিতে যারা আমরা বক্ষব্যাধি চিকিৎসা করি, তারা আমরা খুব কমনলি যে রোগগুলো আমরা পাই, পেশেন্ট আমাদের কাছে আসে, যে অ্যাজমা, সিওপিডি, নিউমোনিয়া, দেন টিউবারকুলোসিসের সাথে এখন একটা নতুন টার্ম, নতুন ডিজিজ আমরা যেটা পেয়েছি, পোস্ট টিবি লাং ডিজিজ, ব্রঙ্কিয়েক্টাসিস, দেন ব্রঙ্কিয়াল কার্সিনোমা।
মানে আমরা যা যা জানি প্রায় সবই মোস্ট অফ দ্য কেসেসই ফুসফুসের মোস্ট অফ দ্য কারণেই শ্বাসকষ্ট হতে পারে, আমরা খুব কমনলি পাই এগুলো। জি জি, কিন্তু আমরা যখন শ্বাসকষ্ট বলি এটা একটা সমার্থক শব্দ হিসেবে একটি শব্দ ব্যবহৃত হয়, তা হচ্ছে হাঁপানি। এবং হাঁপানির কথা যখন বলি তখন চিকিৎসকরা বলে যে এটি অ্যাজমা হতে পারে, আবার কখনো কখনো বলে সিওপিডি রোগটি হতে পারে। তো সাধারণত কোনটাতে বেশি শ্বাসকষ্ট হয়? অ্যাজমা সিওপিডি দুটো ডিজিজেই শ্বাসকষ্ট হবে। ক্ষেত্র বিশেষে যেমন অ্যাজমা যে রোগটা, সেটাতে রোগীর শ্বাসকষ্টের ধরনটা একটু ভিন্ন। যেমন সেটা রোগী কন্টিনিউয়াস শ্বাসকষ্ট আসলে থাকবে না, কিছু কিছু সময় রোগী শ্বাসকষ্ট একেবারে নর্মাল অবস্থায়ও রোগী দিন পার করতে পারবেন। কিন্তু সিওপিডি যে রোগটা, সেটা আসলে একটা প্রোগ্রেসিভ ডিজিজ। এখানে শ্বাসকষ্টটা কন্টিনিউয়াস দেখা যায় যে পেশেন্ট মুভমেন্টেও হবে, রেস্টিংয়েও হবে, এবং এটা একটা কন্টিনিউয়াসলি এটা যেহেতু দীর্ঘমেয়াদী ক্রনিক ডিজিজ, ওই ক্ষেত্রে সিওপিডির ক্ষেত্রে পেশেন্ট আসলে শ্বাসকষ্টে বেশি ভোগে। মানে বলছেন যে অ্যাজমার ক্ষেত্রে একদম পেশেন্ট ভালোও থাকবে, মাঝে মাঝে খারাপ হয়ে যেতে পারে, কখনো কখনো শ্বাসকষ্ট হতে পারে, আর সিওপিডির ক্ষেত্রে এরকম নয়। তো অ্যাজমা তো দেখা যায় বাচ্চাদেরও সমস্যা থাকছে, বড়দেরও সমস্যা থাকছে। অ্যাজমার রোগটি আসলে কি রকম? অ্যাজমা রোগটি এটা আসলে আমাদের যেই এআরওয়ে আছে সেটার সংকোচনের ফলে, এআরওয়ে হাইপার রেসপন্সিভনেস বা এআরওয়েতে যে ইনফ্লামেশন হয়, সেটার সংকোচনের ফলেই আমাদের শ্বাসকষ্টটা তৈরি হয়। এর পেছনে আসলে অনেকগুলো কারণ, যেমন ধরেন ফ্যামিলি হিস্ট্রি থাকে অনেকের, জেনেটিক্যাল কিছু ব্যাপার থাকে, অ্যালার্জেন, যেমন আমাদের অ্যালার্জেন এক্সপোজারের কারণে আমাদের শ্বাসনালী সংকুচিত হয়ে এই অ্যাজমার ব্যাপারটা তৈরি হয়। আচ্ছা, তো অ্যাজমার হাঁপানির ক্ষেত্রে সাধারণত শুধুমাত্রই শ্বাসকষ্ট হয় নাকি আরো কোনো উপসর্গ সাথে থাকে? না, ডেফিনেটলি আরো উপসর্গ আছে। যেমন এর সাথে কাশি থাকবে, কাশির সাথে স্পুটাম প্রোডাকশন, আমরা যেটাকে কফ উৎপাদন বলি, এবং চোখ চুলকানি হতে শুরু করে, নাকে সর্দি, নাকে পানি পড়া, এবং শরীরের বিভিন্ন জায়গায় চুলকানি সহ এই ধরনের উপসর্গগুলো এই অ্যাজমার পেশেন্টদের। আচ্ছা, আপনি গুরুত্বপূর্ণ কথাটাই বলেছেন, কারণ অনেকেই কিন্তু এরকম সমস্যা নিয়ে আসে এবং বলে যে তার শরীরে বিভিন্ন জায়গায় চুলকানি হচ্ছে, গলার ভিতরে চুলকানি হচ্ছে, এবং চুলকানিকে দূর করার জন্য কাশতে থাকে, এবং বিশেষ করে রাতের বেলা দেখি কাশিটা একটু বেশি হয়। তো যাদের এই ধরনের উপসর্গ থাকে তাদের সবাইকে কি আমরা অ্যাজমা বলবো? আসলে সবাইকে আসলে অ্যাজমা বলা যাবে না, কারণ অ্যাজমার সাথে এই ডিজিজের রিলেশন আছে, অ্যাজমার সাথে অ্যালার্জি রিলেশন আছে। সেটা অ্যাটোপিক অ্যালার্জি, সেটা আপনার ডাস্ট অ্যালার্জি হোক, যেই অ্যালার্জি হোক, সবাইকে আমরা অ্যাজমা বলতে পারবো না, কারণ কারো কারো কিছু সীমাবদ্ধতা, কিছু কাশি, শ্বাসকষ্ট এই পর্যায়ে চলে যাচ্ছে, তাদেরকে আমরা অ্যাজমা ডায়াগনোসিস করার জন্য আমাদেরকে আরও কিছু পদ্ধতি নিতে হবে। যেমন আমাদেরকে কিছু ইনভেস্টিগেশনে যেতে হবে, দেন আমরা তাদেরকে আসলে কনফার্ম ডায়াগনোসিস করতে পারবো, যদি তাদেরকে অ্যাজমা আমরা হিসেবে বলতে পারবো। এছাড়া আমরা তাদেরকে অ্যালার্জিক রাইনাইটিস, যেটা অ্যাজমার সাথে খুব রিলেটেড, আমরা কাউকে অ্যালার্জিক রাইনাইটিস হিসেবে ডায়াগনোসিস করব, দেন বাদবাকি ইনভেস্টিগেশন করে দেন আমরা তাকে প্রয়োজনে অ্যাজমা যদি কনফার্ম হয় তাহলে তাকে আমরা অ্যাজমা বলতে পারি। ধন্যবাদ। তো আপনি বলছেন যে কিছু টেস্ট করতে হয়, অ্যাজমা রোগীদের আবার কি কি ধরনের টেস্ট করতে হয়? ডেফিনেটলি প্রথমে যেহেতু বলেছি যে অ্যালার্জিক এক্সপোজার হলেই অ্যাজমা ট্রিগার করে, সেজন্য আমাদেরকে প্রথমেই ব্লাডের কিছু ইনভেস্টিগেশন ডেফিনেটলি করতেই হবে। যেমন সেরাম আইজি লেভেলটা অ্যাজমার ক্ষেত্র বিশেষে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বেশি থাকে। দেন আমরা একটা চেস্ট এক্সরে ডেফিনেটলি করবো, যেহেতু একজন অ্যাজমার পেশেন্ট, যদিও অ্যাজমার পেশেন্টদের চেস্ট এক্সরেতে খুব বেশি আমরা চেঞ্জেস পাবো না। এবং ব্লাডের সিভিসি করতে পারি, যেখানে আমরা ব্লাড ইওসিনোফিল কাউন্ট অনেক সময় বেশি পাবো যেহেতু অ্যালার্জি। একই সাথে আমরা অ্যালার্জিক প্যানেল করতে পারি অ্যালার্জেন দেখার জন্য। এবং আমরা অ্যাজমা যেহেতু স্যার ডায়াগনোসিস কনফার্মেশনের কিছু টেস্ট আছে, যেমন স্পাইরোমেট্রি উইথ রিভার্সিবিলিটি টেস্ট, যেখানে আমাদের অবস্ট্রাকশন দেখা যাবে এবং আফটার আমরা ব্রঙ্কোডাইলেশন দিয়ে সেটা আমাদের শ্বাসনালীর যেই কার্যক্ষমতা বৃদ্ধি হয়েছে কিনা সেটার উপরে ডিপেন্ড করেও আমরা অ্যাজমা ডায়াগনোসিস যেতে পারি। একই সাথে ফেনো টেস্ট আছে, সেটাও আমরা করে অ্যাজমা ডায়াগনোসিস করতে পারি। জি, তো এই যে বিভিন্ন ধরনের টেস্টগুলো করা হচ্ছে, এগুলো কি সব জায়গায় করা সম্ভব? হ্যাঁ, মোটামুটি এখন আমাদের দেশে ইভেন পেরিফেরিতেও আমরা যেটা বললাম স্পাইরোমেট্রি রিভার্সিবিলিটি টেস্ট, সেটা এখন বর্তমানে বেশ অ্যাভেলেবেল, এবং এটা খুব বেশি কস্টলিও না, মানুষের সাধ্যসীমার মধ্যেই আছে। জি, ধন্যবাদ। শ্বাসকষ্টের একটি কারণের সম্পর্কে জানলাম আমরা, অ্যাজমা। আরও কারণ সম্পর্কে জানবো, এখন একটি বিরতির সময় হয়েছে।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটার সৌজন্যে আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। আজকে আমাদের সাথে প্রখ্যাত বিশেষজ্ঞ হিসেবে আছেন আব্দুল্লাহ আল মাসুদ, স্পেশালিস্ট রেসপিরেটরি মেডিসিন, কন্টিনেন্টাল হসপিটাল। আমরা কথা বলছিলাম শ্বাসকষ্টের বিভিন্ন কারণ। কিছুক্ষণ আগে আমরা অ্যাজমার অনেকগুলো কারণ এবং অ্যাজমা কেন হয়, অ্যাজমার পিছনের গল্পগুলো শুনছিলাম। আরেকটি কারণের কথা চলে এসেছিল আলোচনায়, তা হচ্ছে সিওপিডি। সিওপিডি রোগটি সম্পর্কে যদি একটু ধারণা দেন আমাদের দর্শকের, এটি কি ধরনের রোগ? সিওপিডি ফুসফুসের আরও একটি রোগ, যেটা আমরা অনেক সময় অ্যাজমার খুব কাছাকাছি হিসেবেই চিহ্নিত করি। তবে এর পিছনে অনেকগুলো কারণ আছে। অ্যাজমার জন্য যেমন কারণ আছে, সিওপিডির পিছনেও কারণ আছে। অ্যাজমা রোগীর যেই শ্বাসনালীতে যেই প্রবলেম হয়, ইনফ্ল্যামেশন, সেটা রিভার্সিবল ম্যাক্সিমাম ক্ষেত্রেই। বাট সিওপিডির এর ফুল টার্মই হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। মানে এটা একটা ক্রনিক ডিজিজ, ক্রনিক অবস্ট্রাকশন। এটা হয় হচ্ছে ক্রনিক কিছু এক্সপোজারের কারণে। এটার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে স্মোকিং, যেটা আমাদের দেশে বর্তমানে খুব বেশি পাওয়া যাচ্ছে এবং খুব বেশি হারে হচ্ছে। এটা কিছু স্ট্রাকচারাল ড্যামেজ তৈরি করে, বিশেষ করে শ্বাসনালী এবং আমাদের যে এয়ার স্যাক আছে। এর কারণে আমাদের একজন রোগী তার শ্বাসনালী দিয়ে বাতাস আদান প্রদান করে, সেই আদান প্রদানের প্রবলেম তৈরি করে। আচ্ছা, তো এই যে অ্যাজমার ক্ষেত্রেও শ্বাসকষ্ট হচ্ছে, সিওপিডির ক্ষেত্রেও শ্বাসকষ্ট হচ্ছে, বেশি কষ্ট আসলে কোনটাতে হয়, বা আমরা যেটাকে বেশি ভয় পাই, মৃত্যুর ঝুঁকি, কোনটাতে বেশি? ডেফিনেটলি সিওপিডি যেহেতু ক্রনিক অবস্ট্রাকটিভ ডিজিজ এবং এটা একটা প্রগ্রেসিভ ডিজিজ, এটা কমপ্লিটলি কিওর করার আসলে সুযোগ নেই। তবে যদি সঠিক চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা যায়, এই রোগটাকে প্রোগ্রেশন থেকে আটকে রাখা যায়। আমরা রোগী চাইলেই যদি সঠিক চিকিৎসা নেয় তাহলে তিনি ভালো থাকতে পারবেন। এবং এটার বেশ কয়েকটা ভ্যারাইটিস আছে, যেমন ক্রনিক ব্রঙ্কাইটিস এবং এমফাইসিমা। দুটোর কোনোটাই আসলে খুব বেশি ভালো না। রোগ তো রোগই, ভালো বলার সুযোগ নেই। দুইটা রোগে দুই ধরনের ব্যাপার তৈরি হয়। একটা যে এখানে সবচেয়ে প্রবলেমেটিক যে ব্যাপারটা, আমাদের যেই লাংসের যে ইলাস্টিক রিকয়েল, মানে আমরা যে বাতাসটা বের করে দিব, সেই বের করে দেওয়ার টেন্ডেন্সিটা নষ্ট হয়ে যায় এবং এখানে এয়ার ট্র্যাপিং হয়। এয়ার ট্র্যাপিং হওয়ার ফলে নতুন করে যে অক্সিজেনেশন হওয়ার যে সুযোগটা, সেই সুযোগটা নষ্ট হয়ে যায়। রোগী অক্সিজেনের অভাবে ভোগে এবং এটা ইন ফিউচারে পেশেন্টের আদার্স ফিজিক্যাল কন্ডিশনের উপর একটা ইম্প্যাক্ট তৈরি করে। লাইক পেশেন্টের মাসেল ওয়াস্টিং হয়, অস্টিওপোরোসিস ডেভেলপ করে, সেখান থেকে হার্ট রিলেটেড প্রবলেম তৈরি করে। একটি সমীক্ষা কিছুদিন আগে আমি দেখছিলাম এবং বলা যায় যে যে কোনো চিকিৎসকই জানেন অনেকগুলো প্রধান মৃত্যুর কারণ আছে সারা বিশ্বে। সিওপিডি রোগটি একদম শীর্ষ পর্যায়ে আছে। এখন বলা হয় যে তৃতীয় প্রধান মৃত্যুর কারণ। সিওপিডি রোগ থেকে মৃত্যু কেন হচ্ছে? সিওপিডির রোগ থেকে মৃত্যু হওয়ার এক পেছনে একটা বড় কারণ হচ্ছে ওই যে একই কথা আবারও ঘুরে ফিরে আসছে, এটা একটি ক্রনিক ডিজিজ। আমরা এটার পেশেন্টের কমপ্লায়েন্স, আসলে পেশেন্ট যে ট্রিটমেন্ট গ্রহণ করছে, এটি যেহেতু লম্বা সময়ের ট্রিটমেন্টের প্রয়োজন এটাকে ভালো রাখার জন্যে, তো পেশেন্ট সেই অনুযায়ী আসলে পেশেন্টের কমপ্লায়েন্স ভালো না। পেশেন্ট ট্রিটমেন্ট কন্টিনিউ করার মতন সুযোগ আমাদের দেশে নেই। যেহেতু আমরা একটা ডেভেলপিং কান্ট্রি, আমাদের দেশের ট্রিটমেন্ট যতটুকু না ব্যয়বহুল, আমাদের দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা বা তার কারণে ইভেন আমাদের দেশের মানুষের যে টেন্ডেন্সিগুলো, আমরা আসলে একটা রোগ আমার হয়েছে সেটা আসলে মেনে নিতে চাই না। এই মেনে না নেওয়ার কারণে আমাদের চিকিৎসার প্রতি যে অবহেলা, সেটাও একটা কারণ। চিকিৎসা কম করা একটা কারণ, দেরিতে চিকিৎসা শুরু করা একটা কারণ। একই সাথে আমাদের যে এয়ার পলিউশন সাথে স্মোকিংয়ের যেই টেন্ডেন্সি বেড়ে যাওয়া, এই জিনিসগুলো আসলে এই সিওপিডিকে আরও ক্ষতিকারক হিসেবে সামনে আসার জন্য দায়ী। তো এই যে সিওপিডি রোগটি, সেটি নিশ্চয়ই পরীক্ষা করতে হয় কিছু কিছু, যার মাধ্যমে ধরা হয় যে এটি সিওপিডি রোগ হয়েছে কিনা। কি কি পরীক্ষা সাধারণত করা হয়? আমরা পেশেন্টের যে উপসর্গগুলো আছে সেই উপসর্গগুলোর সাথে চেস্ট এক্সরে করে আমরা কিছুটা আইডিয়া পেতে পারি। তবে সিওপিডি যে গোল্ড স্ট্যান্ডার্ড কনফার্মেটরি ডায়াগনোসিস, সেটা হচ্ছে স্পাইরোমেট্রি উইথ রিভার্সিবিলিটি টেস্ট। এখানে FEV1 এবং FVC রেশিও দেখে আমরা বলতে পারি এটা একটা অবস্ট্রাকটিভ ডিজিজ, এবং এটাই মোটামুটি কনফার্মেটরি ডায়াগনোসিস করা যায়। তো আপনি অ্যাজমার ক্ষেত্রে বললেন এই পরীক্ষাই করতে হবে, সিওপিডির ক্ষেত্রে এই পরীক্ষা করতে হবে, কোনোভাবে পার্থক্য করা যায়? ডেফিনেটলি কোনোভাবে পার্থক্য তো করাই যাবে। অ্যাজমার ক্ষেত্রে সেই রিভার্সিবিলিটি টেস্ট, যেটা আমরা ব্রঙ্কোডাইলেট করে যে রিভার্সিবিলিটি টেস্ট করব,
সেটা অ্যাজমার ক্ষেত্রে পজিটিভ আসবে, কিন্তু সিওপিডির ক্ষেত্রে সেটা পজিটিভ আসবে না। এই যে দুটি রোগের কথা বারবার চলে আসছে, সিওপিডি এবং অ্যাজমা, দুটি রোগের ক্ষেত্রে পরীক্ষাগুলো একই রকম, এমনকি তার যে উপসর্গগুলো সেগুলো একদম কাছাকাছি, তাহলে পার্থক্য করাটা কেন জরুরি? এখানে কি চিকিৎসার ক্ষেত্রে কোনো পার্থক্য হয় কিনা? পার্থক্য করাটা ডেফিনেটলি জরুরি, কারণ চিকিৎসা ব্যবস্থায় আপনাকে, আমরা অ্যাজমার পেশেন্টের ক্ষেত্রে যেমন চিকিৎসা, পেশেন্ট যখন ভালো থাকবে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সে চিকিৎসার ব্যবস্থা কিছু সময়ের জন্য গ্রহণ নাও করলেও চলতে পারবে, কিন্তু সিওপিডির ক্ষেত্রে একজন পেশেন্টকে কন্টিনিউয়াস চিকিৎসকের মনিটরিংয়ে থাকতেই হবে এবং তাকে ভ্যাকসিনেশন হতে শুরু করে পালমোনারি রিহ্যাবিলিটেশন যত যা যা দরকার, এটা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে চলতে হবে। আচ্ছা, তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অক্সিজেন প্রয়োজন হয়, অক্সিজেন দিতে হয়, কার ক্ষেত্রে অক্সিজেন দিতে হয়? অক্সিজেন আসলে যদি সিভিয়ার কেস হয় তাহলে অ্যাজমা সিওপিডি দুজন পেশেন্টের ক্ষেত্রেই প্রয়োজন পড়ে। তবে অ্যাজমা রোগীদের ক্ষেত্রে আমরা যেটা সচরাচর দেখি, খুব বেশি অক্সিজেনের মাত্রার ঘাটতি হয় না, কারণ এটা যেহেতু ব্রঙ্কাসকে ইনভলভ করে, সেক্ষেত্রে পেশেন্টের অক্সিজেনেশনের খুব বেশি তারতম্য হয় না বলেই আসলে অ্যাজমা রোগীদেরকে আমরা একেবারে সিভিয়ার টু ট্রিট বা ডিফিকাল্ট টু ট্রিট অ্যাজমা কিংবা ইনফেক্টিভ এক্সারভেশন যেসব নিয়ে পেশেন্ট যদি না আসে, তাহলে আদারওয়াইজ যে কন্ট্রোলড অ্যাজমা এসব ক্ষেত্রে পেশেন্টকে অক্সিজেনের প্রয়োজন হয় না। সিওপিডির ক্ষেত্রে ওই যে বললাম অক্সিজেনেশনের একটা হ্যাম্পার হয়, অক্সিজেন এয়ার ট্র্যাপিং হয়, আচ্ছা, এবং নতুন করে অক্সিজেনেশনের অভাব হয়, সে কারণে ক্ষেত্র বিশেষে এবং ইনকেস সিভিয়ার ক্ষেত্রে প্রয়োজনে পেশেন্টকে, সিওপিডির পেশেন্টকে আমাদেরকে বাসায়ও অক্সিজেন কন্টিনিউ করতে বলতে হয়। বাসায় অক্সিজেন যদি নিতে হয় তাহলে কিভাবে নেওয়াটা ভালো? কারণ আমরা জানি একটা খুবই মূল্যবান পদার্থ বলবো, সেটি বিভিন্নভাবে দেয়, সেটি কিছু নিয়ম আছে এবং বাজারে অনেক ধরনের মেশিনও আছে। তো এই ধরনের যারা রোগী আছে তাদের ক্ষেত্রে অক্সিজেন যদি গ্রহণ করতেই হয়, কিভাবে করাটা শ্রেয়? আমরা সিওপিডি যাদের, আমরা একটা এবিজি টেস্ট করি, যেখানে পেশেন্টের ব্লাডের অক্সিজেনের মাত্রা আমরা চেক করে দেখি, এবং এটা যদি পারসিস্টেন্টলি কম থাকে তখন আমরা পেশেন্টকে বাসায় অক্সিজেন নেওয়ার অ্যাডভাইস করি। সেটারও কিছু ডেফিনেটলি নিয়মকানুন আছে। বাজারে এখন অক্সিজেন সিলিন্ডার অনেক বেশি অ্যাভেলেবেল এবং কিছু অক্সিজেন কনসেন্ট্রেটরও আছে। পেশেন্টকে একটি নির্দিষ্ট মাত্রায়, আমরা বিশেষ করে সিওপিডির পেশেন্টকে আমরা বলি যে আপনার অক্সিজেনের মাত্রাটা 88 to 92% আপনাকে মেনটেন করতে হবে। আচ্ছা, সিওপিডি সম্পর্কে তো জানলাম যে সিওপিডি রোগটি একটু বেশি খারাপ এবং সেই ক্ষেত্রে চিকিৎসা সারা জীবনই অলমোস্ট নিতে হচ্ছে। আবার চলে আসি একটু সংক্রামক রোগের দিকে। আমরা জানি যে নিউমোনিয়ার ক্ষেত্রে কখনো কখনো এমন অবস্থা হয়ে যায় যে রোগীকে আইসিইউ পর্যন্ত যেতে হতে পারে, এমনকি কখনো কখনো এমন হয় যে তাকে আর্টিফিশিয়াল ভেন্টিলেশনও দিতে হতে পারে। তো এই অবস্থা যদি হয়ে থাকে কেন হয় এবং তখন আমরা কি করব? যেই পেশেন্টগুলো আসলে খারাপ হয়, নিউমোনিয়া তো যে কোনো বয়সের মানুষেরই হতে পারে, সব পেশেন্ট তো আসলে খারাপ হয় না। কারা খারাপ হয় আগে আমাদেরকে সেটা বুঝতে হবে। যেমন যেসব পেশেন্টের আদার্স কোমরবিডিজ আছে, এটা হচ্ছে পেশেন্ট রিলেটেড কারণ, যেমন কিংবা ইমিউনোসাপ্রেসিভ কোনো ড্রাগ উনি খাচ্ছেন বা আদার্স ইমিউনোসাপ্রেসিভ কোনো কন্ডিশনে উনি আছেন, সেই পেশেন্টগুলোর যদি ভাইরাল অথবা ব্যাকটেরিয়াল যেই ধরনের নিউমোনিয়া আমরা বলি না কেন, সেটা যদি এক্সটেন্সিভ ইনভলভমেন্ট হয় তখন হচ্ছে পেশেন্ট খারাপ হয়ে যায়। এবং সেটার জন্য ক্ষেত্র বিশেষে আমাদেরকে পেশেন্টকে অবশ্যই আইসিইউতে অ্যাডমিট করতে হয় এবং প্রয়োজনে ভেন্টিলেটর সাপোর্ট দিতে হয়। কারণ নিউমোনিয়া হচ্ছে ইনফেকশন, ইনফেকশন মিনস সলিডিফিকেশন। আমরা আমাদের রেডিওলজিক্যাল টার্মস আমরা যেটা বলি কনসলিডেশন, লাংস আর সলিড হয়ে যায় এবং এখানে ফ্লুইড কালেকশন হয়ে, ইনফ্লামেশন হয়ে, অক্সিজেনের তারতম্য এবং পেশেন্টের রেসপিরেটরি ডিফিকাল্টি, যার জন্য একটা সময় পরে পেশেন্টের ব্লাডে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া, একই সাথে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাওয়া, পেশেন্টের লাইফ সেভিং হিসেবে তখন আমাদেরকে পেশেন্টকে ভেন্টিলেটর আসলে নিতে হয়। তো নিউমোনিয়ার ক্ষেত্রে এই যে শ্বাসকষ্ট, এটি কি ওই অ্যাজমা সিওপিডির মতোই হয়? না, অ্যাজমা সিওপিডি শ্বাসকষ্ট তো অলরেডি আমরা বলেছি। নিউমোনিয়া শ্বাসকষ্টটা যখন এই নিউমোনিয়াটা সিভিয়ার পর্যায়ে চলে যায়, বায়োল্যাটারাল এক্সটেন্সিভ এআরডিএস অনেক সময় ডেভেলপ করে, অনেক সময় নিউমোনিয়াতে কমপ্লিকেশন হিসেবে প্যারানিউমোনিক ইফিউশন ডেভেলপ করতে পারে, সেটা আরও কমপ্লিকেটেড হয়ে এমপাইমা ডেভেলপ করতে পারে। সেই ক্ষেত্রে পেশেন্টের শ্বাসকষ্টটা একটু গ্র্যাজুয়ালি ডেটোরিয়েট করে। আচ্ছা,
আমরা এই শ্বাসকষ্টের আরও কারণ সম্পর্কে জানবো, আবার একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটার সৌজন্যে এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি শ্বাসকষ্টের বিভিন্ন কারণ নিয়ে, এবং আমাদের সাথে আছেন ডাক্তার আব্দুল্লাহ আল মাসুদ। আমরা শ্বাসকষ্টের কারণ হিসেবে নিউমোনিয়ার কথা শুনছিলাম, এবং নিউমোনিয়ার একটি বলবো যে অত্যন্ত ভয়াবহ একটি অবস্থা। আমরা কোভিডের সময় দেখেছি, ইদানিং আমরা মিজলসে দেখছি বাচ্চারা এমনকি মারাও যাচ্ছে এই নিউমোনিয়ার কারণে। তো নিউমোনিয়া সব বয়সীদের হয় সাধারণত, আমরা দেখি। শ্বাসকষ্টের ঝুঁকি কোন বয়সীদের ক্ষেত্রে বেশি বা কোন রোগে আক্রান্তদের ক্ষেত্রে একটু বেশি হয়? চাইল্ড যারা আছে এরা খুব বেশি পরিমাণে এফেক্টেড হচ্ছে, কারণ এদের বডির ইমিউনিটি কম, এবং এরা বিশেষ করে এল্ডারলি যারা, তারা নানান ধরনের আদার কোমরবিডিটিসে তারা ভোগেন, লাইক ডায়াবেটিস অথবা কারো কারো ক্যান্সার। সেজন্য উনি কেমোথেরাপি পাচ্ছেন, রেডিওথেরাপি পাচ্ছেন, অথবা লং টার্ম কোনো ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ উনি ইউজ করছেন। এইসব ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশনে নিউমোনিয়াটা এক্সটেন্সিভ আকার ধারণ করতে পারে, এবং বাচ্চাদের ক্ষেত্রেও তাই। বাচ্চাদের যেহেতু বডির ইমিউনিটি, ওরা খুবই ভালনারেবল, এবং তারা ভালনারেবল বলেই যে নিউমোনিয়াটা, ইদানিং যে মিজলস আমরা বলছি, মিজলসে খুব বেশি এফেক্টেড হচ্ছে বাচ্চারা। বয়স্করা এফেক্টেড হচ্ছে না তা না, অ্যাডাল্টরাও মিজলসে আক্রান্ত হচ্ছে, নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে, কিন্তু তাদের ক্ষেত্রে সিভিয়ারিটিটা কিছুটা কম। তো নিউমোনিয়া যেমন একটি সংক্রামক রোগ, বিভিন্ন ধরনের জীবাণু, আপনি বলছেন ভাইরাস থেকে হয়, ব্যাকটেরিয়া থেকে হয় ইত্যাদি। আবার যক্ষার কথা কিছুক্ষণ আগে বলছিলেন, যক্ষাও তো আমরা জানি একটি জীবাণু ঘটিত রোগ। তো যক্ষা থেকে কখন এইরকম শ্বাসকষ্ট হতে পারে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। যক্ষা থেকেও আসলে আমরা একটা সময় আমরা শুধু ভাবতাম যে যক্ষা মানে শুধু কাশি। আসলে যক্ষা মানে শুধু কাশি না, এটা যখন যক্ষা ভালো হয়ে যাওয়ার পরেও, আমি একটা টার্ম বলেছিলাম পোস্ট টিবি লাং ডিজিজ, যেটা আমরা রিসেন্টলি আমরা এই শব্দটা খুব বেশি শুনতে পাচ্ছি, যে আমাদের দেশে প্রায় 50%-এর উপরেও কিছু জরিপে দেখা গিয়েছে যে মোর দেন 50% পেশেন্টের ক্ষেত্রে যক্ষা ভালো হয়ে যাওয়ার পরেও সে লাংসের মধ্যে, আমাদের লাংস টিস্যুতে কিছু স্কার ফর্মেশন করে, লাইক ফাইব্রোসিস। সেই ফাইব্রোসিসটা হচ্ছে লাংসের যে প্যারেনকাইমা আছে, সেই প্যারেনকাইমার মধ্যে মোটা পর্দা পড়ে যাওয়া। সেটার কারণেও সেই অক্সিজেনেশন হবে না, অক্সিজেনের আদান প্রদান ঠিক মতো হবে না, এবং সেটার কারণেই পেশেন্টের আসলে শ্বাসকষ্ট হবে। বিশেষ করে টিবির কমপ্লিকেশন, যেসব কারণ, যেই কমপ্লিকেশনে যা যা হয়, যেমন টিবিতেও সে একই কথা, প্লুরাল ইফিউশন হতে পারে, টিবি, পোস্ট টিবি, ফাইব্রোসিস, ব্রঙ্কিয়েক্টেসিস, এসবের কারণেও আপনার পেশেন্ট শ্বাসকষ্টে ভুগতে পারে। তো এই পোস্ট টিবি লাং ডিজিজ নিয়ে আমরা যদিও খুব একটা জানি না, কিন্তু এতটুকু জানি যে বাংলাদেশ লাং ফাউন্ডেশন একটা কাজ করছে। এই ব্যাপারে যদি একটু ধারণা দেন। হ্যাঁ, আপনি জেনে অবশ্যই আনন্দিত হবেন। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং ডেমিয়ান ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশের কয়েকজন পালমোনোলজিস্ট এর দ্বারা এই স্টাডিটা আসলে করা হয়েছে লাস্ট 1 বছর ধরে। সেটা অলরেডি কিছু কিছু জার্নালে পাবলিশড হয়েছে। এটাতে দেখা গিয়েছে যে এটা আসলে অনেক দিন ধরে নেগলেক্টেড একটা ডিজিজ ছিল, আসলে তো কেউ চিন্তাই করেনি আসলে কিছু করা যায় কিনা। কারণ প্রত্যেকটা টিবির পেশেন্টই কোনো না কোনো ক্ষত চিহ্ন বয়ে বেড়ায়, যেটা আসলে আমরা ভিজিবলি দেখি না, অনেক সময় এক্সরে করলেও দেখা যায় না। কারণ এই পেশেন্টগুলো দেখা যায় যে কমপ্লিট ট্রিটমেন্ট গ্রহণ করেছে, কিন্তু তারপরেও তার কিছুদিন পরে তার কাশিটা পারসিস্টেন্টলি রয়ে গেছে। পেশেন্ট আগের মতো যেই তার রেগুলার ওয়ার্ক বা আগে যেই পরিমাণ পরিশ্রম তিনি করতে পারতেন, সেটা তিনি পারছেন না, তিনি হাঁপিয়ে যাচ্ছেন। এরপরে যখন এই পেশেন্টগুলোকে নিয়ে অ্যানালাইসিস করা হলো, বা টিবির ওষুধ চলাকালীন অবস্থায়ও পেশেন্টরা যখন শ্বাসকষ্টে ভুগছেন, সেই পেশেন্টগুলোকে নিয়েই এই অ্যানালাইসিস করা হলো, এবং এর ফলে একটা স্টাডিতে দেখা গেল যে আমাদের দেশের, ওই যে বললাম আমি, যে অনেকগুলো স্টাডি সার্ভেতে দেখা গিয়েছে যে মোর দেন অ্যারাউন্ড 50% পেশেন্ট কোনো না কোনো সময় আসলে এই পোস্ট টিবি লাং ডিজিজে সিমটম নিয়ে আসেন এবং ভোগেন। তো আপনারা কি করেছেন তাদেরকে? এই পোস্ট টিবি লাং ডিজিজ, যেটা আসলে বেসিক্যালি এখানে ফাইব্রোসিস হয়, ব্রঙ্কিয়েক্টেসিস হয়, এটা রিপিটেড টাইম ইনফেকশন হয় ব্যাকটেরিয়া, ভাইরাস, এসব দ্বারা। পেশেন্টের যেহেতু ফাইব্রোসিস, ব্রঙ্কিয়েক্টেসিস হয়, পেশেন্টের লাংসের যেই প্রতিরোধ ক্ষমতা সেটা আসলে ডেফিনেটলি কমে যায়। তখন পেশেন্ট রিপিটেড টাইম রিকারেন্ট ইনফেকশন নিয়েই আসলে প্রেজেন্ট করে। তো
প্রথম কাজই তো হচ্ছে আসলে ইনফেকশন কন্ট্রোল করা, যে সেকেন্ডারি যে ইনফেকশন হচ্ছে সেটা কন্ট্রোল করা। একই সাথে এই পেশেন্টের যেই লাংসটা আসলে ড্যামেজ হয়ে আছে সেটা পূর্বের অবস্থায় ফেরত নেওয়া তো খুব বেশি সুযোগ নেই, কিন্তু সেটার স্ট্রেংথ, সেটার কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য একটা রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম আমরা সেটা সেট করেছি বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং ডেভিং ফাউন্ডেশনের তত্ত্বাবধানে, যেটা আমরা একটা এই পেশেন্টগুলোকে আমরা রিপিটেড টাইম একটা মান্থলি বেসিস, উইকলি বেসিস, ইভেন বাড়ি গিয়ে অবজারভেশন বেসিসও ফিজিওথেরাপির একটা প্রোগ্রাম আমরা সেট করি। আচ্ছা, খুব ভালো একটি কথা। তারপরে কি এই ধরনের রোগীরা স্বাভাবিক কার্যকর্মে ফিরে যেতে পারে? জি, ডেফিনেটলি। আমাদের কাছে আমরা এরপরে এই পালমোনারি রিহ্যাবিলিটেশন যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের পরেও সেই পেশেন্টের প্রোগ্রামের আগে এবং পেশেন্টের প্রোগ্রামের পরে দুই ধরনের সার্ভে আমরা করেছি। দুই ধরনের সার্ভে বলতে পেশেন্ট নিজে তার অভিজ্ঞতার কথা বলেছেন, নিজে তার পারফরমেন্স স্ট্যাটাসের কথা বলেছেন। একই সাথে আমরা স্পাইরোমেট্রি, যে আদার্স যে লাং ফাংশন দেখার যে ডিজিজ এই টেস্ট আছে, সেই টেস্ট করেও আমরা দেখেছি যে না, পেশেন্টের লাংসের ফাংশনের বেশ কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে এবং বহু পেশেন্ট তার স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে যেতে পেরেছে। বাহ, খুব সুন্দর কথা। আমরা আরও এই ধরনের কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা সৌজন্যে এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি শ্বাসকষ্টের বিভিন্ন কারণ। তো বিভিন্ন কারণ তো শুনছিলাম, বিভিন্ন কারণের মধ্যে একদম প্রধান কিছু কারণের কথা শুনছি এবং দেখা যাচ্ছে যে ভালো ভালো কথাও আসছে যে এগুলোর চিকিৎসা আছে এবং চিকিৎসা কিন্তু ভালোও হচ্ছে কিছুটা হলেও। তারপরও কিছু কিছু রোগ থাকে ফুসফুসে, যে কথাগুলো অপেক্ষাকৃত একটু কম বলা হয়। যেমন আপনি শুরুতে বলছিলেন যে আইএলডি জাতীয় রোগ, এই রোগটি সম্পর্কে ইদানিং খুব কথা শোনা যায় এবং এই ধরনের রোগীগুলো আসে এই শ্বাসকষ্ট নিয়ে। তো তাদের ক্ষেত্রে কি ধরনের উপসর্গ দেখা যায়? আসলে এটা খুব সাইলেন্ট একটা ডিজিজ। প্রথমে এটা খুব সাইলেন্ট থাকে, যেমন একটা ক্রনিক কাশি থাকে পেশেন্টের। আমরা নর্মালি যখন কাশি হয় তখন আমরা চিন্তা করি এটা হয়তো সাধারণ কাশি, কিন্তু ডে বাই ডে এটা একটা প্রগ্রেসিভ ডিজিজ। কাশির সাথে এটা একটা শুকনো কাশি থাকে, শুকনো কাশি, দেন আস্তে আস্তে পেশেন্টের এক্সারশনাল ডিসনিয়া, পেশেন্ট কাজ করবে, শ্বাস বাড়বে, কাজ করার ক্ষমতা কমে যাবে। ইভেন একটা সময় পরে পেশেন্টের রেস্টিং হাইপক্সিয়া বলি আমরা, যেটা পেশেন্ট বসে আছে কিন্তু সেই অবস্থাতে পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে। এই জিনিসগুলোই আসলে মেনলি উপসর্গ নিয়েই আসে পেশেন্ট আমাদের কাছে। সাথে অ্যাসোসিয়েটেড কিছু জয়েন্ট পেইন থাকতে পারে, বডিতে কিছু ডিসকালারেশন হতে পারে ক্ষেত্র বিশেষে। এটা হচ্ছে যদি আদার্স ডিজিজের সাথে আইএলডি অ্যাসোসিয়েটেড থাকে। তো এই যে আইএলডি রোগটি, এটি আপনি বলছেন যে অন্যান্য কিছু রোগের সাথে সম্পর্ক আছে, তো এইটি পরবর্তীতে কি হয়? এই ধরনের রোগীরা কি সম্পূর্ণ সুস্থ হয়ে যায়? আইএলডি এটা একটা প্রোগ্রেসিভ ডিজিজ। এটা সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার মতন রোগ আসলে এটি না। কিছু কিছু ক্ষেত্রে ডিপেন্ড করে, যখন সাপোজ আমরা যদি খুব আর্লি স্টেজে এই পেশেন্টটাকে আমরা ডিটেক্ট করতে পারি এবং এটা যদি অটোইমিউন বা আদার্স অন্য ডিজিজের কারণে না হয়, কোনো এক্সপোজার, যেমন আমরা সিলিকন, অ্যাসবেস্টস, এইসব এক্সপোজারের কারণে এই ডিজিজ ক্ষেত্র বিশেষে হয়ে থাকে, কিছু ড্রাগের এক্সপোজারের কারণে হয়ে থাকে, আমরা যদি সেই জায়গাটাকে আমরা হল্ট করতে পারি তাহলে কি এই ডিজিজ প্রোগ্রেশনটাকেও আমরা চাই ইনশাল্লাহ হল্ট করার একটা সুযোগ আমাদের থাকে। জি। তো এই যে এই জাতীয় রোগগুলোর ক্ষেত্রে দেখা যায় যে তাদেরও অক্সিজেনের কথা বলা হয়, তাদের ক্ষেত্রে আর সিওপিডি রোগীদের ক্ষেত্রে কি একই রকম চিকিৎসা? দুইটা ডিজিজ সম্পূর্ণ ভিন্ন। এই পেশেন্টদের যেটা হয় সেটা হচ্ছে আমাদের যে লাংসের যে অ্যালভুলাই আছে বা ইন্টেস্টিসিয়াম আছে বা সারাউন্ডিংস টিস্যু আছে, সেই টিস্যুগুলো ইনফ্লামেশন হয়ে স্কার ফর্মেশন হয়, আলটিমেট ফাইব্রোসিস হয়ে যায়। এই ফাইব্রোসিস হওয়ার কারণে আমাদের সেই অক্সিজেনের আদান প্রদান ব্যাঘাত ঘটে এবং আমাদের লাংসের যেই ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটা কমে যায়, আমরা লাংসের সাইজ ছোট হয়ে যায়। তো যার কারণে এখানে কোনো ব্রঙ্কাস মানে ব্রঙ্কিয়াল কনস্ট্রিকশন হচ্ছে না। এই যে এখানে যে অক্সিজেনের ঘাটতি, সেই অক্সিজেনের ঘাটতির জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে ফাইব্রোসিস হচ্ছে, প্রোগ্রেসিং ফাইব্রোসিস, এই ফাইব্রোসিসটাকে প্রিভেন্ট মানে ফাইব্রোসিসটাকে হল্ট করতে হয়, যে কোনো একটা অ্যান্টিফাইব্রোটিক ড্রাগ ইউজ করতে হয়। এটির ক্ষেত্রে আপনি বলছেন যে ড্রাগও আছে এবং পাশাপাশি অক্সিজেনও লাগছে। আমরা
এটি সম্পর্কে তো একটা ধারণা পেলাম, আরেকটি রোগ সম্পর্কে একটু কথা বলতে চাই। তা হচ্ছে আপনি একদম শুরুতে কিছু কিছু সমস্যার কথা বলছিলেন, তার মধ্যে একটি সমস্যা ছিল স্থূলতা। এর সাথে ইদানিং একটি রোগের সম্পর্ক শুনি, তা হচ্ছে ঘুমের একটি সমস্যা। এই ব্যাপারে যদি একটু ধারণা দেন সংক্ষেপে। জি, স্থূলতার সাথে আমাদের ফুসফুসের একটি রোগের ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা ওবেসিটি। আরও একটা ডিজিজ আছে, ওবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোম। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হচ্ছে যে আমাদের যে ওরোফ্যারিংস বা আমাদের যে নেক মাসেল আছে, সেই মাসেলে ফ্যাট ডিপোজিশন হয়। সেই ফ্যাট ডিপোজিশন হয়ে আমাদের যে এয়ারওয়ে আছে সেটা ন্যারো হয়ে যায়, এবং ঘুমের সময় সেই মাসেলগুলো আরও বেশি রিল্যাক্স হয়ে যায়, যেটা ফল ব্যাক হয়ে আমাদের যে এয়ারওয়ে আছে সেটাকে ন্যারো করে। এবং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যে শব্দটা আমি বলেছি, সেটা অবস্ট্রাকশন হয়ে ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যাওয়া, আসলে বাংলায় যেটাকে আমরা বলি, ঠিক সেই ঘটনাটাই এই ওবেসিটির কারণে সেই জিনিসটা হয়ে থাকে। তো তাতে একজন মানুষ কিভাবে বুঝবে যে তার এই সমস্যা আছে, কারণ সে তো ঘুমিয়ে থাকছে? ডেফিনেটলি এখানে পেশেন্টের হিস্ট্রি, এবং শুধু পেশেন্টের হিস্ট্রি না, পেশেন্টের সাথে যিনি থাকবেন, পেশেন্টের পার্টনার, তার হিস্ট্রি খুব বেশি ইম্পর্টেন্ট। তিনি উইটনেস হিসেবে তিনি আমাদেরকে জানাবেন, তিনি কমপ্লেইন করবেন যে আমার পার্টনার রাতের বেলা নাক ডাকছেন, খুবই স্নোরিং করছেন। আর সবসময় স্নোরিং হয় ব্যাপারটা এরকম না, রাতের বেলা ঘুম থেকে উঠে যাচ্ছেন, এবং ঘুম থেকে উঠে হয়তো কিছু সময়ের জন্য উনি ঘুম থেকে উঠে যাচ্ছেন, আবার উনি শুয়ে পড়ছেন, এবং এটা রিপিটেড টাইম হচ্ছে। ক্ষেত্র বিশেষে, যেহেতু আমরা অনেক অ্যাডভান্স সবাই, আমরা বাসায় কিছু সময় পালস অক্সিমিটার রাখি। অনেক সময় পার্টনার এসে আমাদেরকে জানান যে আমি অক্সিজেন চেক করেছিলাম, অক্সিজেনের মাত্রাটা কম পেয়েছি। আর রোগী তিনি আমাদেরকে কমপ্লেন করবেন, তিনি সকালবেলা একটা মর্নিং হেডেক কমপ্লেন করবেন, একটা টায়ার্ড ফিল করবেন সারাদিন, একটা ড্রাউজি ফিল করবেন। উনি অফিসে ওনার রেগুলার যে ওয়ার্ক আছে সেই ওয়ার্কে উনি কনসেন্ট্রেশন কমে যাবে ওনার, হঠাৎ উনি প্রচণ্ড স্লিপি থাকবেন, দিনের বেলা ড্রাউজি থাকবেন, ঘুমিয়ে যাবেন, অফিস আওয়ারে উনি ঘুমিয়ে যাবেন, এরকম কিছু কমপ্লেন ওনার কাছ থেকে আমরা পাবো। আচ্ছা, আমরা আসলে শ্বাসকষ্টের অনেক কারণগুলো শুনছিলাম, এবং কথা বলতে বলতে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় থেকে আজকে আমাদেরকে সময় দিয়েছেন এবং এই বিশেষ আলোচনায় অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ আপনাদেরকেও, ধন্যবাদ এখন টিভির সকল দর্শকদেরকে। প্রিয় দর্শক, শ্বাসকষ্টের সমস্যার সমাধান কিন্তু আপনার হাতে, শুধু প্রয়োজন আপনার সচেতনতা। তাই যথাসময়ে চিকিৎসকের কাছে যান, আপনার সমস্যা জানুন এবং সমাধান করুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকুন।